২০০৫ সালের অগাস্ট মাস পাকিস্তানের মরুভূমির এক গোপন পরীক্ষা কেন্দ্র থেকে আকাশে ছুটে যায় একটি ক্ষেপণাস্ত্র। প্রথম দেখায় এটি ছিল আর 10টি মিসাইলের মতোই, কিন্তু কয়েক মিনিট পর যখন এটি শত শত কিলোমিটার দূরের নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে, তখন সামরিক বিশ্লেষকদের চোখ কপালে উঠে যায়। কারণ এটি কোনো ব্যালিস্টিক মিসাইল ছিল না, এটি ছিল একটি ক্রুজ মিসাইল, আর সেই মিসাইলের নাম ছিল বাবর। আজকের ভিডিওতে আমরা জানব পাকিস্তানের সবচেয়ে আলোচিত ক্রুজ মিসাইল বাবরের গোপন ক্ষমতা, এর প্রযুক্তি, এর বিভিন্ন সংস্করণ এবং কেন এই অস্ত্রকে পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড বলা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমরা জানব বাবর 3 কিভাবে পাকিস্তানকে এমন একটি সামরিক ক্ষমতা দিয়েছে যা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে নতুন মাত্রা দিয়েছে। চলুন শুরু করা যাক। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ইতিহাসে বাবর একটি বিশেষ নাম। মুঘল সম্রাট জহিরুদ্দিন বাবরের নামে নামকরণ করা এই ক্ষেপণাস্ত্রের আনুষ্ঠানিক নাম হাটফ 7 বাবর। এটি তৈরি করেছে পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্স বা এনডিসি। বিশেষজ্ঞদের মতে বাবর ছিল পাকিস্তানের প্রথম পূর্ণাঙ্গ দেশীয়ভাবে উন্নয়নকৃত ক্রুজ মিসাইল প্রকল্প, যেখানে ব্যালিস্টিক মিসাইল আকাশে অনেক উঁচুতে উঠে পরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, সেখানে ক্রুজ মিসাইল অনেক নিচু দিয়ে ওড়ে, এবং এখানেই লুকিয়ে আছে বাবরের সবচেয়ে বড় শক্তি। ধরুন একটি যুদ্ধ শুরু হয়েছে, শত্রুপক্ষের রাডারগুলো আকাশে নজর রাখছে, তারা ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারে, কিন্তু বাবর মাটির খুব কাছ দিয়ে পাহাড়, নদী এবং ভূখণ্ডের আড়াল ব্যবহার করে এগিয়ে যায়। ফলে অনেক ক্ষেত্রেই এটিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই কারণেই আধুনিক যুদ্ধক্ষেত্রে ক্রুজ মিসাইলকে নীরব ঘাতক বলা হয়। বাবরের প্রযুক্তিগত সক্ষমতা আরও বিস্ময়কর। এতে ব্যবহৃত হয়েছে ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম বা আইএনএস। এর সঙ্গে রয়েছে টেরকম অর্থাৎ টেরেন কন্ট্রোয়ার ম্যাচিং প্রযুক্তি। সহজ ভাষায় বলতে গেলে ক্ষেপণাস্ত্রটি তার নিচের ভূখণ্ডকে একটি ডিজিটাল মানচিত্রের সঙ্গে মিলিয়ে নিজের অবস্থান নির্ধারণ করতে পারে। ফলে জিপিএস সিগন্যাল দুর্বল হলেও এটি পথ হারায় না। আর উন্নত সংস্করণগুলোতে যুক্ত হয়েছে ডিএসএমএসি প্রযুক্তি, যার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর ডিজিটাল ছবি বিশ্লেষণ করে আরও নির্ভুল আঘাত হানতে সক্ষম হয়। এখন প্রশ্ন হল, বাবর কত দূর পর্যন্ত আঘাত হানতে পারে? বিভিন্ন সংস্করণের ওপর নির্ভর করে এর পাল্লা প্রায় 450 থেকে 750 কিলোমিটার পর্যন্ত। এর গতি ঘণ্টায় প্রায় 880 কিলোমিটার। এটি একটি টার্বোফ্যান বা টার্বোজেট ইঞ্জিন দ্বারা চালিত এবং উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে একটি কঠিন জ্বালানির রকেট বুস্টার ব্যবহার করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি প্রচলিত ওয়ারহেড এবং পারমাণবিক ওয়ারহেড দুই ধরনের পেলোড বহন করতে পারে, অর্থাৎ একই প্ল্যাটফর্ম থেকে দুই ভিন্ন ধরনের কৌশলগত মিশন পরিচালনা করা সম্ভব। এখন আসি বাবরের বিভিন্ন সংস্করণের কথায়। প্রথম সংস্করণ ছিল বাবর 1। 2005 সালে পরীক্ষিত এই সংস্করণের পাল্লা ছিল প্রায় 700 কিলোমিটার। এরপর আসে বাবর 1A। এতে আরও উন্নত ন্যাভিগেশন ব্যবস্থা এবং অধিক নির্ভুলতা যোগ করা হয়। পরবর্তী ধাপে তৈরি হয় বাবর 2। এখানে উন্নত এভিয়নিক্স, উন্নত গাইডেন্স এবং আরও নির্ভরযোগ্য অপারেশনাল সক্ষমতা যুক্ত হয়। কিন্তু প্রকৃত চমক আসে 2017 সালে। সেই বছর পাকিস্তান প্রথমবারের মতো বাবর 3 সফলভাবে পরীক্ষা করে। এটি ছিল একটি সাবমারিন লঞ্চড ক্রুজ মিসাইল বা SCLM, অর্থাৎ একটি সাবমারিনের ভেতর থেকে এটি উৎক্ষেপণ করা যায়, এবং এখান থেকেই শুরু হয় নতুন এক কৌশলগত অধ্যায়। কেন বাবর 3 এত গুরুত্বপূর্ণ? কারণ এটি পাকিস্তানকে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রদান করে। ধরুন কোনো সংঘর্ষে পাকিস্তানের স্থলভিত্তিক মিসাইল ঘাঁটি ধ্বংস হয়ে গেল, তবুও সমুদ্রের গভীরে থাকা সাবমারিন থেকে বাবর 3 উৎক্ষেপণ করা সম্ভব। অর্থাৎ প্রতিপক্ষ কখনোই নিশ্চিত হতে পারবে না যে তারা পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে পেরেছে। সামরিক কৌশলে এটিকে বলা হয় ক্রেডিবল ডিটারেন্স, এবং এই কারণেই বাবর 3কে পাকিস্তানের কৌশলগত নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি হিসেবে দেখা হয়। তবে বাবরকে ঘিরে বিতর্কও কম রয়। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক দাবি করেন এর নকশায় বিদেশি প্রযুক্তির প্রভাব থাকতে পারে। আবার পাকিস্তান বরাবরই দাবি করে এসেছে যে এটি তাদের নিজস্ব গবেষণা এবং উন্নয়নের ফল।
বাস্তবতা যাই হোক না কেন, আজ বাবার দক্ষিণ এশিয়ার অন্যতম পরিচিত ক্রুজ মিসাইল হিসেবে প্রতিষ্ঠিত। এখন প্রশ্ন হল, ভবিষ্যতে বাবারের ভূমিকা কী হবে? বিশ্ব দ্রুত হাইপারসনিক ওয়েপন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক যুদ্ধ প্রযুক্তির দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে বাবারের মতো আধুনিক ক্রুজ মিসাইলগুলো এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এগুলো তুলনামূলকভাবে কম খরচে দীর্ঘ দূরত্বে নির্ভুল আঘাত হানতে সক্ষম। আর পাকিস্তানের জন্য এটি শুধু একটি অস্ত্র নয়, এটি তাদের প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা স্থল, সমুদ্র এবং কৌশলগত প্রতিরোধ 3 ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, বাবার কি শুধু একটি ক্রুজ মিসাইল, নাকি এটি এমন একটি কৌশলগত অস্ত্র যা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে নীরবে প্রভাবিত করছে? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ন্যারেটর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ডকুমেন্টারিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।